দুর্গেশগড়ের গুপ্তধন, জকের ধন, গুপ্তধনের সন্ধানে। এই সিনেমাগুলো আপনারা প্রায় সকলেই দেখেছেন, যেখানে একটা সূত্রকে কেন্দ্র করে গল্পের নায়ক গুপ্তধনের রহস্যকে উন্মোচন করবে, আর তার সেই অভিযানে বাধা দেবে গল্পের খলনায়ক। আজ আপনাদের জন্য আমরা তেমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ধুলাগড়ের রহস্য। গল্পটি লিখেছেন সুদীপা দাস। সাবর্ণ রায়চৌধুরীর চরিত্রে আমি অয়ন, অক্ষর রায়চৌধুরী, প্রমিত নারায়ণ রায়চৌধুরী এবং সন্ন্যাসীর চরিত্রে পার্থ, রমাকান্ত এবং শান্তনুর চরিত্রে সৌমদীপ, সাবর্ণর মায়ের চরিত্রে শ্রাবন্তিকা, দীনবন্ধু বাবু, সর্দারজি, ইন্সপেক্টর দিবাকর সেন এবং তান্ত্রিকের চরিত্রে অনিরুদ্ধ, পরাণ মল্লিকের চরিত্রে ইজাজ, লাইব্রেরিয়ান এবং প্রথম গুন্ডার চরিত্রে আর্য, রমেন্দ্র মৈত্র, তরুণ এবং দ্বিতীয় গুন্ডার চরিত্রে সায়ন। সমগ্র পরিচালনা, আবহ সংযোজন, এডিটিং এবং পোস্টার ডিজাইন অনিরুদ্ধ। শুরু হচ্ছে আজকের গল্প, সুদীপা দাসের লেখা ধুলাগড়ের রহস্য। প্রাসাদের পদতলে বাতাসের সাথে চলে, মায়ের চক্ষু জলে ফোকলা বুড়োর নিশান ধরে দক্ষিণে যাও চলে। কৃষ্ণের পাঞ্চজন্য সেই তলে পাইবে শূন্য, যাও চলে ধরণীর অন্তর, সুদর্শন দেখাইবে পথের নিশান্তর। কমলার বাণী পড়িবে দিয়া মন, সেইখানে পাইবে কুবেরের ধন। এক মনে কবিতাটা বেশ কয়েকবার পড়তে পড়তে মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। কাগজটা আবার ভাঁজ করে হাতির দাঁতের কারুকার্য খচিত বাক্সটার মধ্যে পুরে সেটাকে দেরাজে রেখে ছাদে গিয়ে বসলাম। আমার নাম সাবর্ণ রায়চৌধুরী, ডাকনাম সাবু। কালিকাপুরের জমিদার বাড়ির বড় তরফের বংশধর। একসময় এই কালিকাপুর গ্রামে আদিত্য নারায়ণ রায়চৌধুরীর নামে বাঘী গরুতে এক ঘাটে জল খেত। সেই দুর্দণ্ড প্রতাপ আদিত্য নারায়ণ রায়চৌধুরীর বড় ছেলের নাতি হলাম আমি। একসময় এই রায়চৌধুরী পরিবারের ধন সম্পত্তি প্রচুর ছিল, আত্মীয় স্বজনের জাঁকজমকে ভরা থাকতো এই বাড়ি। কিন্তু আদিত্য নারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর যখন বাড়ির পড়তি সময় এলো, তখন অধিকাংশ আত্মীয় স্বজনরা যে যার মতন কেটে পড়ল। তখন আমার ঠাকুরদারাই এই বাড়ির হাল ধরে। আমার ঠাকুরদারা 3 ভাই, আর বাবার মুখে শুনেছিলাম তাদের মধ্যে সব থেকে পণ্ডিত ছিলেন আমার ছোট ঠাকুরদা। তবে একসময় তিনিও সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। আমার বাবাকে তিনি বড়ই ভালোবাসতেন, তাই যাবার আগে আমার বাবার হাতেই হাতির দাঁতের বাক্সটা দিয়ে বলেছিলেন, অখু, এই রায়চৌধুরী বাড়ির শেষ সম্পদ তোর হাতে তুলে দিলাম। যে এই ধাঁধার অর্থ পাঠোদ্ধার করতে পারবে সেই হবে এই সম্পত্তির অধিকারী। বাবা এই ধাঁধার সমাধান করার চেষ্টা না করলেও আমার মেজো ঠাকুরদা করেছিলেন। আর দুর্ভাগ্যবশত এই সম্পত্তি খুঁজতে গিয়ে তিনি আমাদের কুলদেবতার পুরনো ভাঙা মন্দিরে সাপের কামড়ে মারা গিয়েছিলেন। এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় বাবাও আর সেখানে থাকতে চাইলেন না। আমার মাকে নিয়ে তিনি সোজা চলে আসেন কলকাতায়, আর তার কয়েক বছর পরই এই কলকাতার মাটিতে আমার জন্ম হয়। সেদিন আমার 25তম জন্মদিন ছিল।
আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা আমার হাতে এই বাক্সটা দিয়ে বলেছিলেন, আমাদের বংশের একমাত্র উত্তরাধিকারীর হাতে তার সম্পত্তি সমর্পণ করলাম। পারলে বুদ্ধি খাটিয়ে খুঁজে নাও তো দেখি। হ্যাঁ, বাবার কাছেই ছোটবেলায় শুনেছিলাম আদিত্যনারায়ণ রায়চৌধুরী মানে আমার বাবার ঠাকুরদা ছিলেন খুবই প্রতাপশালী জমিদার। একদিন ভীমগাঁ থেকে রমেন্দ্র মৈত্র নামের একজন ভদ্রলোক ধুলাগড়ে আসেন। তার পাণ্ডিত্যে প্রীত হয়ে আদিত্যনারায়ণ তাকে তার বসত বাড়ির অতিথিশালায় আশ্রয় দেন। জমিদার মশাইয়ের ব্যবহার ও আন্তরিক আপ্যায়নে প্রীত হয়ে তিনিও ধুলাগড়েই থেকে যেতে চাইলেন। তখন আমার ছোট ঠাকুরদার পড়াশোনার জন্য সেই রমেন্দ্রবাবু নিযুক্ত হন। আর বলতেই হবে, রমেন্দ্রবাবুর জ্ঞানের দৌলতে আমার ছোট ঠাকুরদার আরও উন্নতি হলো। শহরে গিয়ে পড়াশোনা করে তিনি ইতিহাসে গোল্ড মেডেল পেলেন। তার মতো ছাত্র অনায়াসেই কলেজের প্রফেসরই পেতে পারত। তবে শৈশব থেকেই ছোট ঠাকুরদা কেমন যেন অবঘুরে টাইপের ছিলেন। অপরিসীম মেধার জ্ঞান থাকা সত্ত্বেও তিনি সব ছেড়ে ছুড়ে আবার গাঁয়ে ফিরে আসেন। রমেন্দ্র মৈত্র তখনও বেঁচে ছিলেন। তার সাথেই ছোট দাদু সময় কাটাতেন। আমাদের পুরনো ভাঙা কুলদেবতার মন্দিরে গিয়ে কিসব পুঁথি ঘাঁটতেন আর ইতিহাসের ওপর পত্র পত্রিকায় লেখালেখি করতেন। এমনকি এমনও শুনেছি যে তিনি নাকি আমাদের ধুলাগড়ের ওপর একটা বইও লিখেছিলেন। তারপর হঠাৎ একদিন রমেন্দ্র মৈত্র মারা যান, আর তারপরেই আমার ছোট ঠাকুরদা ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে কোথায় চলে যান। তবে বাবার থেকেই শুনেছিলাম রমেন্দ্র মৈত্রের মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। সে যাই হোক, আমার বড় ঠাকুরদার মৃত্যুর পর থেকেই আবার জমিদারির অবস্থার অবনতি ঘটতে থাকে। সম্পত্তি নিয়ে বিবাদ করার মতো কেউ ছিল না। তাছাড়া পুরো বাড়ির সরানোর মতো ক্ষমতাও আমার বাবার ছিল না। ফলে বাড়িটা এখনো ওই অবস্থাতেই পড়ে আছে। বাবার কাছ থেকে বাক্সটা পাওয়ার পর থেকেই নিজের ঘরে বসে হেঁয়ালিটা পড়তাম। লাইনগুলো পড়তে পড়তে তার মধ্যে হারিয়ে যেতাম। কিন্তু আজ 1 মাস হয়ে গেল, কিছুতেই এই হেঁয়ালির অর্থ উদ্ধার করতে পারছি না। প্রাসাদের পদতলে বাতাসের সাথে চলে। আচ্ছা, যদি ধরে নিই আমাদের রায়চৌধুরীদের জমিদার বাড়িটা প্রাসাদ, তবে তার পদতল মানে কি? জমিদার বাড়ির নিচে। আর পরের লাইনটা হচ্ছে বাতাসের সাথে চলে। বাতাসের সাথে চলে, বাতাসের সাথে চলে। এর অর্থ কি হতে পারে? না, মাথাটা কিছুতেই কাজ করছে না। যাই একটু বেরিয়ে আসি। মনটাকে চাঙ্গা করার জন্য বাইরে বেরিয়েছি। এমন সময় আমাদের প্রতিবেশী রমাকান্ত জেঠুর সাথে দেখা। জেঠু ন্যাশনাল লাইব্রেরিতে কাজ করেন। আমাকে দেখেই তিনি গল্প জুড়ে বসলেন। আমিও এটা সেটা গল্প করতে করতে জেঠুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জেঠু, আমাদের দেশের বাড়ি কালিকাপুরের ওপর লাইব্রেরিতে কোনো বই পাওয়া যাবে গো? কালিকাপুরের ওপর বই? সেটা তো ঠিক বলতে পারবো না বাবা, তবে আমি অফিসে গিয়ে খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি। বিকেলে জেঠু এসে জানালো এমন কোনো বই লাইব্রেরিতে নেই। তবু আমি চাইলে কাল লাইব্রেরিতে গিয়ে একবার দেখে আসতে পারি। যাই হোক, রাতে যখন ডিনার করছি তখন হঠাৎ করেই মাথায় একটা প্রশ্ন এলো। বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, ধুলাগড়ের নাম পরিবর্তন করে কালিকাপুর হলো কেন? হঠাৎ করে আমাদের গ্রাম সম্বন্ধে আমার কৌতূহল দেখে বাবাও বেশ উৎসাহী হয়ে উঠলেন। খেতে খেতেই বললেন, গ্রামের নাম কেন পরিবর্তন করা হয়েছিল সেটার পিছনে একটা ঘটনা আছে। দাঁড়াও,
আমি হাত মুখ ধুয়ে এসে ব্যাপারটা বলছি। বাবার খাওয়া প্রায় শেষ হতেই এসেছিল, তাই তাড়াতাড়ি পুরোটা কমপ্লিট করে তিনি হাত মুখ ধুয়ে এলেন। তারপর সামনের চেয়ারে হেলান দিয়ে বসে তিনি বলতে লাগলেন। তখন আমি বেশ ছোট, তাও বছর 8 বয়স হবে। তখনকার স্মৃতি খুব পরিষ্কার নয়, তবে আমার বাবার মুখে শোনা এ কাহিনী। তখন ছোটকা মানে তোমার ছোট ঠাকুরদা শহর থেকে ফিরে দিনের পর দিন পড়ে থাকতেন কুলদেবতার মন্দিরে। তখন আমার ঠাকুরদা মানে আদিত্য নারায়ণ রায়চৌধুরী কামাখ্যা থেকে ফিরে এলেন সাথে এক তান্ত্রিককে নিয়ে। সেই তান্ত্রিক আমাদের গাঁয়ের সীমানার শ্মশানে বসে সাধনা করত। একদিন তিনি ঠাকুরদাকে ডেকে বললেন, আদিত্য নারায়ণ, শোন, মা কালিকার অভিশাপ পড়েছে তোদের বংশে। তোদের বাড়িতে শীঘ্রই এক বিপদ আসতে চলেছে। মায়ের রোষে একদিন তোদের এই জমিদার বাড়ি শ্মশানে পরিণত হবে, আর তুই হারাবি তোর কোনো এক সন্তানকে। ঠাকুরদা বড়ই ধর্মভীরু ছিলেন, তাই তিনি সেই তান্ত্রিকের কাছে উপায় জানতে চান। তখন সেই তান্ত্রিক জমিদার বাড়ির জলাশয়ের সামনের ফাঁকা জমিতে কালিকা দেবীর মন্দির নির্মাণ করার পরামর্শ দেন, আর তার কথা মতো সেই মন্দির নির্মিত হয়, আর সেখানে নিত্য পুজো অর্চনাও চলতে থাকে। তা এক রাতে হঠাৎ করেই জমিদার বাড়িতে ডাকাত পড়ে। জমিদার বাড়িতে ঢোকার আগে তারা তান্ত্রিককে হত্যা করে। তারপর জমিদার বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে যৎসামান্য টাকা, গৃহিণীদের অলংকার আর যা যা দামি জিনিসপত্র পেয়েছিল সব লুট করে নিয়ে যায়। আর যাওয়ার আগে বাড়ির সবাইকে ভেতরে রেখে বাইরে দোর বন্ধ করে দিয়ে যায়, যাতে আমরা সাহায্যের জন্য চিৎকার না করতে পারি। সেদিন ছোটকা বাড়িতে ছিলেন না। তিনি যখন বাড়িতে ফিরে দেখেন যে বাড়ির দোর বন্ধ, তখন দোর খুলে আমাদের সকলকে তিনি উদ্ধার করেন। ঠাকুরদার মনে তখন বিশ্বাস জন্মায় যে মা কালীর দয়াতেই বাড়ির ছেলেরা প্রাণে বেঁচে গেছিলেন। তাই তিনি কালিকা দেবীর মন্দিরের সামনেই সেই তান্ত্রিকের মৃতদেহের বিধিপূর্বক সৎকারের ব্যবস্থা করেন। তারপরেই মা কালিকার প্রতি শ্রদ্ধায় ঠাকুরদা এই ধুলাগড়ের নাম পরিবর্তন করে রাখেন কালিকাপুর। বাবার কথাটা শেষ হতেই মাথায় একটা বুদ্ধির ঝলক খেলে গেল। আধ খাওয়া রুটিটা প্লেটে রেখেই উঠে পড়লাম, নিয়ে বসে গেলাম সেই হেয়ালি। প্রাসাদের পদতলে বাতাসের সাথে চলে। রমাকান্ত জেঠুকে তো বলাই হয়নি, কালিকাপুরের পূর্ব নাম ছিল ধুলাগড়। এবারে দুয়ে দুয়ে 4 মিলল। বাতাসের সাথে চলে ধুলো, মানে এখানে ধুলা, আর প্রাসাদের আরেক সমার্থক শব্দ হলো গড়। সুতরাং প্রাসাদের পদতলে বাতাসের সাথে চলে মানে হচ্ছে ইউরেকা, পেয়ে গেছি, ধুলাগড়। কালী ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে খোঁজ করতে হবে ধুলাগড়ের উপর কোনো বই আছে কিনা। পরদিন খুব ভোরে উঠে আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছালাম। বিস্তর বই ঘাঁটতে ঘাঁটতে রমাকান্ত জেঠুর সহকারী লোকটা একটা বই এনে দিয়ে বলল, দেখো তো এইটা তোমার কাজে লাগবে কিনা। কই দাও দেখি। বইটা হাতে নিয়ে দেখলাম খুব পুরনো বই। কভার পেজটা ঝুরঝুরে হয়ে এসেছে। যত্ন করে না ধরলে পাতাগুলো হয়তো ভেঙে যেতে পারে। তাই টেবিলে এনে কভার পেজটা রুমাল দিয়ে ভালো করে মুছতে লাগলাম। একটু ধুলো ময়লা সরতেই বইয়ের নামটা চোখে পড়ল, ধুলাগড়ের ইতিহাস, লেখক প্রমিত নারায়ণ রায়চৌধুরী। লেখকের নামটা দেখে বেশ চমৎকৃত হলাম। বইটার লেখক আর কেউ নয়, আদিত্য নারায়ণ রায়চৌধুরীর ছোট ছেলে প্রমিত নারায়ণ রায়চৌধুরী, মানে আমার ছোট ঠাকুরদা। বেশ উৎসাহ নিয়ে বইটা পড়তে শুরু করলাম। আর পড়তে পড়তে যেন গিয়ে পড়লাম 1 শতক আগেকার সেই ধুলাগড় গ্রামে। ছোট দাদু লেখা শুরু করেছিলেন তার শহর থেকে ফিরে আসার পর। তিনি লিখেছেন,
শহর থেকে ফিরতেই রমেন্দ্র বাবুর সাথে প্রথম দেখা করতে গেলাম। উনি আমায় দেখে অনেক খুশি হলেন, কিন্তু তিনি যে দুশ্চিন্তায় ভুগছিলেন সেটা স্পষ্ট বুঝতে পারলাম। আমাকে ডেকে তিনি বললেন, বাবা প্রমিত, তুমি না এলে অনেক বড় সড়ো ক্ষতি হয়ে যেত বাবা। তোমার মেজ দাদা আমায় অনেকবার শাসিয়ে দিয়েছে। তার অভিপ্রায় যে ভালো নয় সেটা আমি বুঝতে পেরেছিলাম আগে। আমার বহুকালের সাধনার উপযুক্ত মূল্য একমাত্র তুমিই দিতে পারবে বলে আমি মনে করি। এই নাও বাবা তোমার সম্পত্তি, এই নাও। এই বলে উনি হাতির দাঁতের বাক্সটি আমায় দিলেন। সেদিন বুঝতে পেরেছিলাম কত নির্লোভ আর পণ্ডিত মানুষ ছিলেন রমেন্দ্রবাবু। তিনি হেয়ালির টানে গুপ্ত সম্পদের নিশান প্রস্তুত করে রেখেছিলেন। তিনি জানতেন এই গোলক ধাঁধার একমাত্র সমাধান হয়তো আমিই করতে পারবো। তাছাড়া শুধু আর্থিক দিক থেকে নয়, ঐতিহাসিক দিক থেকেও এই যে অমূল্য। আমি আর রমেন্দ্রবাবু সেদিন যখন মন্দিরের দিকে চলেছি তখন মনে হলো কে যেন আমাদের অনেকক্ষণ ধরে অনুসরণ করে চলেছে। এটুকু পড়ার পর আমি থামলাম। পরের অংশটা এতটাই নষ্ট হয়ে গেছে যে পড়ার উপযোগী নয়। পরের পাতার লেখাগুলো তাও একটু বোঝা যাচ্ছে, তাই সেখান থেকেই আবার পড়তে শুরু করলাম। রায়চৌধুরীদের কুলদেবতার মন্দিরটি সপ্তদশ শতকের স্থাপত্য শৈলীর উৎকৃষ্ট উদাহরণ। দেবতার মন্দিরটিতে প্রবেশের পথে সিংহদুয়ারগুলি কালের গ্রাসে নস্যাৎ হয়ে গেছে। খিলানগুলির গায়ে ইলোরার অনুকরণে যক্ষিণী মূর্তি, কোথাও বা কোণারকের অনুকরণে নারী পুরুষের আদিরসের ছবি বেলে পাথরের উপর খোদাই করা রয়েছে। সম্পূর্ণ মন্দিরটি জুড়ে ছোট বড় অসংখ্য ভাস্কর্য ছড়িয়ে আছে। আর মন্দিরটির বিগ্রহ হলেন আমাদের কুলদেবতা স্বয়ং বিষ্ণু। মন্দিরের বিগ্রহটিও বেশ কৌতূহল উদ্রেককারী। সাধারণত আমরা বিষ্ণুর চার হাতে দেখি শঙ্খ, চক্র, গদা আর পদ্ম, কিন্তু আমাদের কুলদেবতার একটি হাতে সুদর্শন চক্র, অন্য হাতে একটি কলস, অনেকটা মা লক্ষ্মীর ধান কলসের মতো। এছাড়াও আরো একটি আশ্চর্যের বিষয় হলো মূর্তিটি কালনাগ বা পদ্মের উপর নয়, শঙ্খের উপর অধিষ্ঠিত। পিতার মুখে শুনেছিলাম ওই মন্দিরের পূর্ব দিকে একটা স্বর্ণের বিগ্রহ ছিল, আর তার হাতে স্বর্ণ কলসে থাকত নারায়ণী স্বর্ণ মুদ্রা। আমার পিতামহ স্বর্গত হরিনারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর আগেই আকস্মাৎ বিগ্রহটি মন্দির থেকে গায়েব হয়ে যায়, আর সেই স্বর্ণ কলস ও নারায়ণী মুদ্রাও আর খুঁজে পাওয়া যায়নি। তখন আমার মাতামহের এক গুরু ভাই সেই বিগ্রহ এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। কিছু মাস পরে এক ভূমিকম্প হয়ে যাওয়ায় মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। গ্রাম্য লোক সকল তখন সেটাকে দৈব অভিশাপ মনে করে মন্দিরে যাতায়াত বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে মন্দিরের মেঝের পাথরগুলি ইতস্তত বিক্ষিপ্তভাবে রয়েছে। কিন্তু ভূমিকম্পের ফলে মেঝের পাথর এভাবে উঠে আসবে কেন? তাছাড়া দেখে মনে হয় যেন শাবল জাতীয় কোনো ভারী যন্ত্র দিয়ে পাথরগুলি খুঁড়ে তুলে ফেলা হয়েছে। তবে কি রমেন্দ্রবাবুর কথাই ঠিক? মন্দিরের পুরাতন বিগ্রহ আর স্বর্ণকলসের নারায়ণী মুদ্রা লোভেই সে এত বড় পাপ করলো? ছি 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 ছি! রায়চৌধুরী বাড়ির যে এত বড় কুলাঙ্গার হতে পারে তা আমার স্বপ্নেরও অতীত। রমেন্দ্রবাবুর লাশটা দেখেই সন্দেহ হয়েছিল যে এর মৃত্যু স্বাভাবিক নয়। না, আর নয়, এবার সবটা বাবাকে জানাতেই হচ্ছে। এ বোঝা আমি আর বইতে পারছি না। তাই এত দূর এগোনোর পর আবার পড়ায় বাধা পড়ল। এর পরের পাতাগুলো নেই, কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করার আছে। পাতাগুলো কিন্তু খুলে নেওয়া হয়নি, তাড়াহুড়োয় ছিঁড়ে নেওয়া হয়েছে, যার প্রমাণস্বরূপ
ছেঁড়া পাতাগুলোর কিছুটা অংশ বইয়ের ভাঁজের দিকে আটকে আছে। লেখাটার তাল যেন কেটে গেল। অনেকগুলো পাতার পর আবার কিছুটা পাওয়া গেল, তবে সে লেখা এতটাই অস্পষ্ট যে ঠিক মতো আর পড়া গেল না। তাই অগত্যা বইটা ফেরত দিতে গেলাম। তখন লাইব্রেরিয়ান বলল, কি ব্যাপার বলুন তো, এই পুরনো বইটার চাহিদা হঠাৎ করে এমন বেড়ে গেল কেন? আমার আগেও কেউ এই বইটার খোঁজ করেছিল নাকি? হ্যাঁ মশাই, এই কিছুদিন আগেই একজন লোক এসেছিলেন বইটার খোঁজ নিতে। তিনি তো সারাদিন ধরেই বইটা পড়লেন, পরদিন আবার এসে বইটা নিয়ে যেতে চাইলেন, কিন্তু আমরা দিই। আসলে এসব পুরনো বই আমরা নিয়ে যাওয়ার অনুমতি কাউকে দিন। আচ্ছা, এই বইটার বেশ কিছু পাতা মিসিং, মানে টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। কি বলছেন? এ তো ভারী ঝামেলা হলো। বই পড়তে পড়তে এইভাবে যদি কেউ মাঝের পাতা ছিঁড়ে নেয় তাহলে তো ভারী মুশকিল। আচ্ছা, আপনি আমায় লোকটার নাম, ঠিকানা আর ফোন নাম্বার দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আপনি এখানে একটু দাঁড়ান, আমি দেখে বলছি। এই বলে লাইব্রেরিয়ান রেজিস্টার ঘাঁটতে লাগলো, আর তারপরেই সে জানালো লোকটার নাম অলোকেশ দত্ত, ঠিকানা 10A গুরুসদয় রোড, কলকাতা 12, ফোন নম্বর 23457898। ঠিকানাটা পুরো ভুয়ো দেখেই বুঝতে পারলাম, তবুও একবার নাম্বারটা ডায়াল করলাম। The number you dialed is not in service. ভুয়ো নম্বর। নামটাও নিশ্চয়ই জালি হবে, তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। সিগন্যাল দেখে রাস্তাটা পার হতে যাব এমন সময় একটা গাড়ি সজোরে ছুটে এলো আমার দিকে। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও আচমকা গাড়িটা যে এভাবে এসে পড়বে বুঝতে পারিনি। তখনই একজন আমাকে হ্যাঁচকা টান মেরে ফুটপাতে ফেলে না দিলে যে কি হতো কে জানে। অমন টানে দুজনেই গিয়ে পড়লাম ফুটপাতের ওপর। লোকজন জড়ো হয়ে গেল, গাড়িটাও স্পিডে বেরিয়ে গেছে। গায়ের ধুলো ঝেড়ে উঠতে গিয়ে টের পেলাম বাম হাঁটুর কাছটা আর বাম কনুইটা বেশ জ্বালা করছে। প্যান্টটা একটু ভিজে ভিজে ঠেকছে, মনে হয় রক্ত বেরোচ্ছে। ততক্ষণে আমার সাহায্যকারী উঠে আমায় বলল, কিরে সাবু, খুব লেগেছে নাকি? চমকে উঠে তাকিয়ে দেখি শান্তনু। আমার হাত ধরে সে আমাকে টেনে তুলল। আরে শান্তনু, তুই এখানে? আরে সেসব কথা পরে হবে, আগে বল তোর লেগেছে কিনা। হ্যাঁ, একটু চোট পেয়েছি, তবে তুই না থাকলে আজ বড় রকম দুর্ঘটনা ঘটে যেতে পারত। সিগন্যাল বন্ধ থাকা সত্ত্বেও সাদা অল্টো গাড়িটা যে এভাবে বেপরোয়াভাবে চলে আসবে বুঝতেই পারিনি রে। না বোঝারই তো কথা, ব্যাপারটা তো বেশ আচমকাই ঘটে গেল। তুই হাঁটতে পারবি তো? হ্যাঁ, হাঁটতে পারবো। আচ্ছা, তোর কোথাও লাগেনি তো? তেমন কিছু নয়, চল তোকে ট্যাক্সি করে বাড়ি অবধি পৌঁছে দিই। ট্যাক্সি ট্যাক্সি এই বলে শান্তনু একটা ট্যাক্সি দাঁড় করালো, আর আমরা রওনা দিলাম পদ্মপুকুরের উদ্দেশ্যে। তুই রানাঘাট থেকে এখানে কি কোনো কাজে এসেছিস? হ্যাঁ, আসলে আলিপুরের প্রত্নতত্ত্ব বিভাগে গেস্ট লেকচারারের রিক্রুটমেন্ট চলছে, সেইটারই ইন্টারভিউ দিতে এসেছিলাম। ওরা 1 মাস বাদে ইন্টারনেটে রেজাল্ট আউট করবে, তাই 240 নম্বর বাসটা ধরতেই যাচ্ছিলাম, তার মধ্যেই এসব ঘটে গেল। শান্তনু আমার কলেজ লাইফের বন্ধু। কলেজের 3টে বছর আমরা অনেক হই হুল্লোড় করে কাটিয়েছি। তবে শান্তনু দেখতে বেশ শান্ত হলেও ছেলেটা কিন্তু খুবই সাহসী আর তেমনই বুদ্ধিমান। আমাদের পরিবারের এই রহস্যের ব্যাপারটা যদি ওকে বলা যায় তাহলে হয়তো বেশ ভালোই হবে, কিন্তু ওকে এইসব উটকো ঝামেলায় ফেলাটা কি ঠিক হবে? আমি এইসব নিয়ে ভাবতে লাগলাম। এদিকে শান্তনু আমার হাবভাব দেখে কিছু একটা আন্দাজ করতে পেরেছে। এমন সময় সে নিজেই বলে উঠল, কিরে, এত কি ভাবছিস বলতো?
মানে একটা ব্যাপার ঘটেছে, তাই ভাবছি এসব উটকো ঝামেলায় তোকে জড়ানো কি ঠিক হবে? সেসব নিয়ে ভাবিস না, তুই ব্যাপারটা বল আমাকে। আচ্ছা শান্তনু, আজকের রাতটা তুই আমার বাড়ি থেকে যাবি, তাহলে ব্যাপারটা ডিটেইলে তোকে বলতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমার কোনো সমস্যা নেই। খানিকক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছালাম। বাড়িতে ঢুকতেই মা আর বাবা আমার অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়লেন। বাড়ির ল্যান্ডলাইনটা পাশে বাজছিল, সেদিকেও তারা খেয়াল করলেন না। চোট পাওয়া জায়গায় ওষুধ লাগিয়ে আমি আর শান্তনু জলখাবার খেতে বসেছি, আবার সেই ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে মাকে বললাম, মা ফোনটা ধরো না, তখন থেকে বেজে চলেছে। রান্নাঘর থেকে বেরিয়ে মা বললেন, ছাড় তো সব, সেই দুপুরবেলা থেকেই একজন বারবার ফোন করছে, কিন্তু কথা বলছে না। রং নাম্বার হবে হয়তো। আচ্ছা শান্তনু, যে ব্যাপারটা বলার জন্য তোকে ডাকলাম, এবার সেটা বলি। খেতে খেতে শান্তনুকে আমাদের ধুলাগড়ের কথা বলতে যাব, আবার সেই ফোন বেজে উঠল। এবার বাধ্য হয়ে আমি ফোনটা তুললাম। হ্যালো। উত্তরে কোনো কথা এলো না, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ফোনের ওপাশ থেকে একটা গম্ভীর গলার স্বর শোনা গেল। সাবর্ণ রায় চৌধুরী বলছো? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আমি কে বলছি সেটা জেনে তোমার কোনো কাজ নেই, শুধু এইটুকু জেনে রাখো যে আধা ব্যাপারে বেশি মাথা ঘামানো ভালো না। তুমি ছেলে মানুষ, তাই অল্পের উপর দিয়ে গেছে, বেশি শার্লক হোমস হবার চেষ্টা করো না। কথাটুকু বলেই ফোনটা কেটে দিল লোকটা। আমি বাবা আর শান্তনুকে ফোনের ব্যাপারটা আর সকাল থেকে যা যা ঘটেছে সব বললাম। বাবা তো শুনেই বেশ চিন্তিত হয়ে পড়লেন। সাবু, ও সম্পত্তি আমার চাই না বাবা। এ সম্পত্তি অভিশপ্ত, এর জন্যই রমেন্দ্র মৈত্র আর আমার মেজকা মারা গিয়েছিলেন। তুমি আমাদের একমাত্র ছেলে, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা। ইস, কেন যে তোমায় ওই হেয়ালির কবিতাটা দিতে গেলুম। ততক্ষণে আমারও রোগ চেপে গেছে। একবার গাড়িতে ধাক্কা দেবার চেষ্টা, আবার ফোনে হুমকি, এর শেষ আমি দেখেই ছাড়ব। তাই জোর গলায় বাবাকে বললাম, সম্পত্তির ওপর লোভ আমার নেই বাবা, তবে আমার শরীরেও রায়চৌধুরী বংশের রক্ত বইছে, আমিও এর শেষ দেখেই ছাড়ব। তারপর শান্তনুর দিকে ফিরে বললাম, সবই তো শুনলি, এবার বল তুই কি এ ব্যাপারে আমায় সাহায্য করবি? করব, তবে তার আগে আমায় একবার ওই কবিতাটা দেখাতো। আমি দেরাজ থেকে হাতির দাঁতের বাক্সটা এনে শান্তনুর হাতে দিলাম। শান্তনু তার থেকে পুরনো লাল হয়ে যাওয়া কাগজটা বের করে মন দিয়ে বার কয়েক কবিতাটা পড়ল। তারপর আমায় বলল, সাবু, তুই কি সত্যি এই লেখার মর্মার্থ উদ্ধার করতে চাস? অবশ্যই, সেই জন্যই তো তোর সাহায্য চাইছি। তাহলে তুই আগে একটু ভালো হয়ে ওঠ, তারপর চল ধুলাগড়ের উদ্দেশ্যে রওনা দিই। কলকাতায় বসে সমাধান হবে না। বাবা, তোমরা দুজনেই ছেলে মানুষ, তাছাড়া সাবু কোনোদিনও ধুলাগড়ে যায়নি। তোমাদের একা এই বিপদে ছেড়ে দিতে আমি পারবো না, আমিও তোমাদের সাথে যাব। আচ্ছা বেশ, তাহলে এই কথাই রইল। 3 দিন পর আমরা ধুলাগড়ের উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই বাড়ির লেটার বক্সে একটা চিঠি পাওয়া গেল। বাবা দেখলেন সাদা রঙের খামে প্রেরকের কোনো নাম ঠিকানা নেই, তাছাড়া পোস্ট অফিসের কোনো স্ট্যাম্পও নেই। শুধু খামের উপরে কালো কালিতে লেখা আছে সাবর্ণ রায়চৌধুরী। চিঠিটা বাবার হাত থেকে নিয়ে খুলতেই দেখলাম
সাদা ফুলস্কেপ কাগজে গোটা গোটা বাংলায় লেখা আছে, সাবর্ণ রায়চৌধুরী, আমার লোক তোমার উপর সর্বদা চোখ রেখেছে। ধুলাগড়ের ব্যাপারে অহেতুক কৌতূহল দেখাতে এলে ফল ভালো হবে না। কালকের ঘটনায় আশা করি কিছুটা বুঝতে পেরেছ আমরা কত দূর যেতে পারি, তাই ধুলাগড় থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গলকর হবে। চিঠিটা পড়া শেষ করেই আমি শান্তনুকে বললাম, জানিস, কাল শুধু একবার লাইব্রেরিতে গিয়ে ধুলাগড়ের ওপর একটা পুরনো বই দেখছিলাম। তাতে কয়েকটা পাতা ছেঁড়া থাকায় সেটুকু শুধু লাইব্রেরিয়ান ভদ্রলোককে বলেছিলাম, তারপরই এত কিছু। শান্তনু একটু ভেবে বলল, এক ভাই, ব্যাপারটা যতটা সরল মনে হচ্ছে ততটা কিন্তু নয়। আমার মন বলছে আমাদের যাত্রা শুরুর আগে আরো কিছু ঘটবে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা বাবা, তুমি মেজ ঠাকুরদা, রমেন্দ্র মৈত্র আর ছোট ঠাকুরদা ছাড়া আর কেউ কি এই ব্যাপারে জানতো? জানতো তো অবশ্যই, নাহলে রমেন্দ্রবাবু বা মেচকা খুন হতো না। আমি আর শান্তনু একসাথে বলে উঠলাম, খুন? হ্যাঁ, খুন। তবে এসবের পুরোটা আমার জানা নেই। শুধু মনে আছে ছোটকা যাওয়ার আগে এই হেঁয়ালিটা আমার হাতে দিয়ে বলেছিল রমেন্দ্রবাবুর মৃত্যুটা নাকি উনি মেনে নিতে পারেননি। এটা একটা পারিবারিক কলঙ্ক, তাই ছোটকা কিছু খুলে বলেননি। আর মেচকার খুনের সময় আমি মামার বাড়ি ছিলাম, তাই সবটা জানি না। তবে ছোটকার থেকেই জেনেছিলাম মেচকার গলা নলিটা নাকি কাটা ছিল। বেশ রহস্যময় ব্যাপার তো। রমেন্দ্রবাবু আর আমার মেজ ঠাকুরদা খুন হয়েছিলেন, আর গতকাল আমাকে হুমকি দেওয়া হলো। না, খুব তাড়াতাড়ি এই রহস্যের কিনারা করতে হবে। নির্দিষ্ট দিনে আমরা তিনজন কালিকাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতা হাওড়া ছাড়িয়ে মফস্বলে ঢুকতেই সবুজের ছোঁয়া লাগলো রাস্তার দুধারে। গাড়ি কালিকাপুরের রাস্তা ধরতেই বাবা বললেন, অনেকদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি, বড়ই ভালো লাগছে জানিস। একেই বলে নারীর টান। বাবার কথায় আমি তেমন জবাব দিলাম না। আমাকে অনেকক্ষণ অমনোযোগী দেখে শান্তনু জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলতো, তুই এত কি ভাবছিস? আমি বললাম, তোর কথাই ঠিক ছিল রে। একটু পিছনে তাকিয়ে দেখ, একটা নীল রঙের মারুতি আমাদের অনেকক্ষণ থেকেই ফলো করছে। শান্তনু গাড়ির পেছনের গ্লাস থেকে দেখে বলল, নতুন ব্রিজে টোল ট্যাক্স দেওয়ার জন্য যখন গাড়িটা থেমেছিল তখন গাড়িটা থেকে একবার লক্ষ্য করেছিলাম। তবে এখন চুপ থাক, দেখি কি হয়। কালিকাপুরে ঢোকার আগেই একটা রেলওয়ে ক্রসিং পড়ে। আমাদের গাড়িটা সেখানে ঢোকার আগেই পেছনের গাড়িটা দ্রুত বেগে ছুটে এলো আমাদের গাড়িটার গা ঘেঁষে। ফলে আমাদের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে গেল। আমাদের পাঞ্জাবি ড্রাইভার হিন্দি ভাষায় কটা খিস্তি দিতে দিতে গাড়ি থামিয়ে নামতে যাবে, এমন সময় নীল মারুতিটা আমাদের গাড়ির সামনে এসে সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। তার থেকে নেমে এলো দুজন সন্ডা মার্কা লোক, হাতে তাদের পিস্তল। আমাদের ড্রাইভারের দিকে একজন পিস্তল তাক করে বলল, যেখানে বসে আছিস চুপ করে বস, না হলে খুলি উড়িয়ে দেবো। অন্যজন পিস্তল নিয়ে আমাদের দিকে তাক করে বলল, তোদের মধ্যে সাবর্ণ রায়চৌধুরী কে? তোমরা কারা? সাবর্ণর খোঁজ কেন করছো? পিস্তলধারী আমাদের গাড়ির দরজাটা খুলতে যাবে, এমন সময় শান্তনু গাড়ির দরজাটা আচমকা খুলতেই লোকটার হাত থেকে পিস্তলটা ছিটকে পড়লো রাস্তায়। আমাদের ড্রাইভারটাও বেশ করিতকর্মা। যে লোকটা তার দিকে পিস্তল তাক করেছিল সে তার সঙ্গীর দিকে তাকাতেই সর্দারজি তার হাতে লাগালো এক ক্রদ্দা। লোকটার হাত থেকে পিস্তলটা গিয়ে পড়লো সোজা ড্রাইভিং সিটে। ততক্ষণে আমিও নেমে পড়েছি। ক্যারাটের ক্লাসটা যে এতটা কাজে লাগবে বুঝতে পারিনি। শান্তনু নেমে পিস্তলটা পা দিয়ে ঠেলে গাড়ির নিচে চালান করে দিতেই লোকটা শান্তনুকে আক্রমণ করতে যাবে, তার আগেই আমি ওপাশের দরজা খুলে নেমে পড়েছিলাম। জাম্প দিয়ে সোজা লোকটার ওপর পড়ে লোকটার ঘাড়ে লাগালাম এক প্যাঁচ। লোকটা ঘাড় ধরে বসে পড়ল।
লোকটা আচমকা অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। অন্য লোকটার দিকে পিস্তল তাক করে সর্দারজি বলে উঠলেন, सरदार जी के साथ पंगा, 1 इंच भी हिले तो इसी बंदूक से तुम्हारा काम तमाम हो जाएगा। লোক দুটোর এমন অবস্থা দেখে ওদের ড্রাইভার গাড়ি ঘুরিয়ে স্টার্ট দিল। লোক দুটো ভয়ে দ্রুত গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়িটা আমাদের গন্তব্যের বিপরীত দিকে চলে গেল। শান্তনু ততক্ষণে গাড়ির নিচের পিস্তলটা তুলে নিয়ে বলল, এটা রেখে দে সাবর্ণ, পরে আমাদের কাজে লাগবে। हाँ साहब जी, रख लीजिए, मुसीबत में काम आएगा। अब आप लोग सब गड्डी में बैठ जाइए, मैं आप लोगों को जल्दी पहुंचा देता हूं। আমরা সবাই গাড়িতে উঠে বসতেই দ্রুত গতিতে গাড়ি ছুটে চলল সবুজ ঘেরা কালিকাপুর গ্রামের দিকে। গ্রামে ঢুকতেই বাবা পথ দেখিয়ে নিয়ে চললেন রায়চৌধুরী জমিদার বাড়ির দিকে। গাড়িটা একটা পিচের রাস্তার সামনে থামল। সেখানে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই একটা বড় বাঁধানো পুকুরের ওপারে ভগ্ন প্রায় জমিদার বাড়ি দেখতে পেলাম। গ্রামে গাড়ি থামতেই একগুচ্ছ কাঁচাকুচোর দল ভিড় করে এলো শহুরে মানুষজন দেখতে। কেউ কেউ ভালো করে গাড়িটা দেখতে লাগলো। আশেপাশে বুড়ো জওয়ানরাও দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো। কিছুক্ষণ বাদে একজন 24-এর ছেলে হাত জোড়ো করে নমস্কার করে বলল, আগে আমি তরুণ পাল, কর্তামশাইয়ের চিঠি পেয়ে আপনাদের আসার জন্য অপেক্ষা করছিলাম। বাবাও প্রীতি নমস্কার জানিয়ে বললেন, আমি অক্ষয় রায়চৌধুরী, দীনবন্ধু বাবুকে চিঠি দিয়ে আমাদের আসার খবর দিয়েছিলাম। তা দীনবন্ধু বাবু কোথায়? তাকে তো দেখছি না। আগে বাবা কিছুদিন আগে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। আমি ওনার ছেলে, আপনাদের আনতে এসেছি। আমরা তো জরুরি কাজে এসেছি, তাই নায়েব কাকাকে আমাদের থাকার একটা ব্যবস্থা করতে লিখেছিলাম। তাহলে এখন কি উপায়? হে মা, এসব বলে লজ্জা দেবেন না বাবু। আপনারা আমাদের গ্রামের অতিথি, আপনারা যদি আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন তবে ভালোই লাগবে। আরে না 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 না, শুধু শুধু তোমাদের কষ্ট দেব, তার চেয়ে একটা হোটেলের ব্যবস্থা করলে। কর্তা বাবু, এই গ্রামে চা আর মুদির দোকান ছাড়া তেমন কিছু নেই। হোটেল পাবেন না। স্ট্যান্ডের দিকে কিছু খাবার হোটেল আছে, তাও আপনাদের যোগ্য নয়। তাছাড়া আমরা তো আপনাদের থাকার বন্দোবস্ত করে রেখেছি, আপনারা আসুন। ছেলেটির চমৎকার ব্যবহারে আমাদের খুব ভালোই লেগেছিল। তাই সর্দারজিকে নিয়েই আমরা দীনবন্ধু বাবুর বাড়ির দিকে রওনা দিলাম। দীনবন্ধু বাবুর বাড়িতে আতিথ্য লাভ করে প্রীত হলাম। বিকেলে দীনবন্ধু বাবুর সাথে কথা বলতে গিয়ে আরও একটা বিষয় আমাদের চিন্তার কারণ হয়ে উঠল। বাবা দীনবন্ধু বাবুকে লিখেছিলেন, আমরা কয়েকদিনের মধ্যেই একটা জরুরি কাজে গ্রামে আসব। আমাদের কয়েকদিনের থাকা ও খাওয়ার একটা ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয়। টেলিগ্রাম পাওয়ার পরদিনই তিনি হাট করে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে পায়ে চোট পান। দীনবন্ধু বাবুর সাথে কথা বলতে গেলে উনি বললেন, কর্তা বাবু, আমার বয়স হলেও এখনো দোকান বাজার আমিই করি। সেদিন ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যাও নেমে এসেছিল। তা গ্রামের পথঘাট আমার তো সবই চেনা, তাই ধীরে ধীরেই আসছিলাম। কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে ধাক্কা মারল। হাতে ব্যাগ ছিল, তাই টাল সামলাতে পারলাম না। জমিতে পড়ে গিয়ে মারাত্মক রকম চোট পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাউকে লক্ষ্য করেননি? না ছোট কর্তা, খুবই অন্ধকার ছিল, তাই কাউকে দেখতে পাইনি। বিষয়টা আমাদের তিনজনকেই বেশ ভাবিয়ে তুলল। পরপর ঘটনাগুলো যেভাবে ঘটছে, বেশ সাবধানে থাকতে হবে। সে রাতটা নির্বিঘ্নে কেটে গেল। পরের দিন সকালে তরুণকে সাথে নিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। ভাঙা জমিদার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম আমরা। বাম দিকে কালিকা মন্দির, ভগ্ন প্রায় দশা। সেদিকে দাঁড়িয়ে
তরুণ জিজ্ঞেস করলো, ছোট কর্তা, আপনারা কি এখানে কোনো গুপ্তধনের খোঁজে এসেছেন? আমি বেশ অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? একটা কথা আপনাদের বলি, কয়েকদিন আগে এখানে একদল লোক এসেছিল। তারা জমিদার বাড়িতে ঢুকে অনেক খোঁজাখুঁজি করে। আমাদের গ্রামের ছোটু ও লুকিয়ে শুনেছে ওরা নিজেদের মধ্যে গুপ্তধনের ব্যাপারে কথা বলাবলি করছিল। বুঝলাম। তবে গুপ্তধন কিনা জানি না, কিন্তু কিছু একটা রহস্য তো লুকিয়ে আছে তোমাদের এই কালিকাপুরে। আপনাদের যদি কোনো সাহায্যের দরকার হয় আমায় বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবার আমরা মন্দিরের একটু কাছে গেলাম। এই কদিনে কবিতাটা আমার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। শান্তনুকে বললাম, প্রাসাদের পদতলে বাতাসের সাথে চলে, মায়ের চক্ষু জলে, ফোকলা বুড়োর নিশান ধরে দক্ষিণে যাও চলে। কিছু বুঝলি? তরুণ তো হাঁ করে আমার কথা শুনতে লাগলো। শান্তনু কি যেন একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা তরুণ, এই মন্দিরের আশেপাশে খুব পুরনো গাছ আছে? বাবু, এই জায়গাটা খুব পুরনো তো, গাছ প্রচুর আছে। মন্দিরের পেছন দিকটাও তো জঙ্গল হয়ে আছে। কিরে শান্তনু, কিছু ক্লু পেলি নাকি? একটা পেয়েছি বটে। কালিকা মন্দিরের সামনে দেখ একটা স্বচ্ছ জলের পুকুর, তাতে মন্দিরের প্রতিচ্ছবি পড়ে, অর্থাৎ মায়ের চক্ষু জলে। এর পরের ক্লুটা খুঁজতে ওদিকেই যেতে হবে। অগত্যা চারজনে জঙ্গলের দিকে পা বাড়ালাম। এদিকটা আগাছায় ভরে গিয়েছে, সাপ খুব থাকতে পারে, তাই সাবধানে পা ফেলে যাচ্ছি। চারিদিকে বট, অশ্বত্থ, আম, শিরীষ, জাম, কুল, আরও কত রকমের গাছগাছালি। সত্যি গ্রামের সবুজ পরিবেশে কিছুদিন থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমি আর শান্তনু খুব ভালোভাবে প্রতিটা গাছ পর্যবেক্ষণ করতে করতে এগোচ্ছি। এমন সময় বাবা বললেন, জানিস সাবু, এখানে এসে ছোটবেলার স্মৃতিগুলো তাজা হয়ে গেল। আমি ছোটকা আর মেচকা কত খেলাধুলা করেছি এসব জায়গায়, কিন্তু তখন এত আগাছা ছিল না। এই যে এই পুরনো বট গাছটা দেখেছো, একে আমরা বলতাম বুড়ো বট। এর মধ্যে একটা কোটর আছে, আমি এর কোটরে লুকিয়ে পড়তাম আর মেচকা কিছুতেই আমায় খুঁজে পেত না। আমি তখন ভালো করে বট গাছটা দেখতে লাগলাম, কিন্তু হঠাৎ একটা কথা মাথায় আসতেই চিৎকার করে শান্তনুকে বললাম, ভাই মিলে গেছে, ফোকলা বুড়ো, এই সেই বুড়ো বট, আর এর ভেতরে একটা ফোকর আছে। ফোকলা বুড়োর নিশান ধরে দক্ষিণে যাও চলে। তরুণ, এই ফোকরটার দক্ষিণ দিক কোনটা হবে বলতে পারবে? তরুণ কিছুক্ষণ হিসাব করে বলল, মন্দিরের সামনের পথটা হলো দক্ষিণে। তাহলে আমাদের ওদিকেই যেতে হবে। তরুণ, এদিক দিয়ে কিছু দূর এগোলেই আমাদের কুলদেবতার মন্দির না? হ্যাঁ কর্তামশাই, এই রাস্তা ধরে কিছুটা এগোলেই একটা মাঠ পড়ে, সেটা পেরোলেই একটা ছোট বাঁধানো দিঘি, আর তার পাশেই আপনাদের কুলদেবতার মন্দির। তবে ওদিকে তো আর কেউ যায় না, মন্দিরের অবস্থাও বেশ খারাপ। দিনের আলো থাকতে থাকতে একবার চলো ওদিকটা ঘুরে আসি। আমরা মন্দিরের দিকে পা বাড়ালাম। কুলদেবতার মন্দিরটা দূর থেকে দেখতে বাংলার মন্দিরের মতো হলেও কাছাকাছি যেতেই মন্দিরের স্থাপত্যের মধ্যে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর নির্মাণ কৌশলের সংমিশ্রণ দেখা গেল। প্রবেশদ্বারের সম্মুখের দোলন মঞ্চটা ভগ্নপ্রায়। খিলানগুলোর কারুশিল্পে রামায়ণ মহাভারতের ছোঁয়া লক্ষণীয়। নাট মন্দির পেরিয়ে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে মনে হয় সুদূর অতীতের পাতায় চলে এসেছে। মন্দিরের চতুষ্কোণ খিলানের গায়ে স্থাপত্যগুলো দেখতে দেখতে
শান্তনু আর আমি চলেছি। তরুণ বাবাকে নিয়ে গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছে। সন্তর্পণে পা ফেলছে তারা, কারণ সামনের মেঝের বেশ কয়েকটা পাথর স্থানচ্যুত। ছোট ঠাকুরদার লেখা ধুলোগড়ের ইতিহাস বইতে বিগ্রহের যে বর্ণনা ছিল তা সামনে দেখতে পাচ্ছি। বড়ই অদ্ভুত লাগছে। খুব ভালো করে যদি পর্যবেক্ষণ করে দেখিস তবে বুঝতে পারবি বিগ্রহটা খুব বেশি হলে 150 বছরের পুরনো। সে তুলনায় মন্দিরটা দেখ অনেক বেশি প্রাচীন। এমন দোলমঞ্চ আর চৌকো খিলান আনুমানিক 12 শতাব্দীর পর, বাংলায় সুলতানি আমলের পর দেখা যেত। তবে একটা জিনিস কি খেয়াল করেছিস? আমাদের আসার আগে অনেকেই এই মন্দিরে বেশ অনেকবার ইনভেশন চালিয়েছে। মন্দিরের মেঝের পাথরগুলোর অবস্থাটা একবার দেখ, তুইও বুঝতে পারবি। তবে যতদূর মনে হচ্ছে কেউই তাদের উদ্দেশ্যে সফল হয়নি। যদি হতো তাহলে এত হুমকি, আক্রমণ, এমনকি দীনবন্ধু বাবুর মতো নিরীহ মানুষকে এমন আক্রমণের সম্মুখীন হতে হতো না। তা ঠিক। আচ্ছা চল, আজকে ফিরে যাওয়া যাক, কালই সব গুছিয়ে নিয়ে আবার আসবো। আমরা সবাই আবার দীনবন্ধু বাবুর বাড়িতে চলে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম। হঠাৎ ধুলো উড়িয়ে একটা সাদা অলটো আমাদের সামনে এসে দাঁড়ালো। তার থেকে নামলো একটা মাঝারি হাইটের ভদ্রলোক। চোখে সোনালি ফ্রেমের চশমা পরা, পরনে সাদা শার্ট আর গাঢ় নীল প্যান্ট। হাতে দামি সিগারেট টানতে টানতে একরকম আদেশের সুরেই তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে মিস্টার সাবর্ণ রায়চৌধুরীকে? আমি বললাম, কেন, তাতে আপনার কি দরকার? লোকটি আমার আর শান্তনুর দিকে তাকিয়ে বলল, আপনারা তো কলকাতা থেকে এসেছেন, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসুন। আপনাকে আমরা চিনি না, জানি না, আপনার সঙ্গে কোথায় যাব? দেখুন, নষ্ট করার মতো সময় আমার নেই। বিষ্ণু মন্দিরের সামনের মাঠটার ওপারে একটা বাড়িতে বসে একটু কথা বলবো আপনাদের সাথে। দেখুন মিস্টার, আপনাকে আমরা চিনি না, তাই যা বলার এখানে সবার সামনেই বলুন। লোকটা বিরক্ত হয়ে সর্দারজি আর তরুণের দিকে তাকিয়ে থাকায় আমি বললাম, তরুণ, তুমি বরং সর্দারজিকে তোমাদের ওই কানাইয়ের দোকান থেকে চা খাইয়ে নিয়ে এসো। তরুণ আর সর্দারজি চলে যেতেই লোকটা বলল, এবার বলুন, আপনাদের মধ্যে সাবর্ণ রায়চৌধুরী কে? আমি একবার বাবার শান্তনুর দিকে তাকিয়ে বললাম, আমি সাবর্ণ রায়চৌধুরী, বলুন কি বলবেন। লোকটা বলল, আমি পরাণ মল্লিক, আমার এক্সপোর্টের ব্যবসা আছে। আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, আমার উদ্দেশ্য এক। আমি ব্যবসায়ী মানুষ, তাই ব্যবসার হিসাবে বলি। আমরা যদি একসাথে গুপ্তধন খোঁজার চেষ্টা করি তবে যা পাবো দুজনেরই 50-50। কি বলে? তার মানে আপনার কাছে ধুলাগড়ের ইতিহাস বইটা ছেঁড়া পাতাগুলো আছে? ইউ আর কোয়াইট ইন্টেলিজেন্ট। আর আমি যদি ভুল না করে থাকি তো আলিপুরের হামলা, আমার বাড়িতে হুমকির চিঠি, ধুলাগড়ে আসার পথে গুন্ডা পাঠানো, এমনকি দীনবন্ধু বাবুকে ধাক্কা দিয়ে আহত করা, সবই আপনার অঙ্গুলি হেলনেই হয়েছে। দেখুন মিস্টার রায়চৌধুরী, যে জিনিসটা আমার নিজের প্রাপ্য সেটা আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ নিয়ে যাবে, এটা কি করে হতে দিই বলুন? আপনি রমেন্দ্র মৈত্রের কবিতাটা হাতে পেয়ে সেটাকে উদ্ধার করতে পারেননি বলেই সেদিন আমাকে অপহরণ করার জন্য লোক পাঠিয়েছিলেন, তাই তো? আপনি তো সবই জানেন দেখছি, তাই নতুন করে বলার কিছু নেই। আপনি আমার প্রস্তাবটার ব্যাপারে কি ঠিক করলেন বলুন? গুপ্তধনের লোভ আমার নেই, তবে এটা আমার পারিবারিক সম্পত্তি, তাই এই রহস্যের সমাধান করার জন্যই আমরা এখানে এসেছি। তাই এখানে কোনো ব্যবসার ডিল করতে আমি অপরাগ।
আমার জবাব শুনে লোকটা তার চশমা নামিয়ে কটমট করে তাকাতে লাগলো আমার দিকে। আমার প্রস্তাবটা ভেবে দেখলে ভালো করতেন। ধন্যবাদ। চলো বাবা, বেরোনো যাক। আয় শান্তনু, বলে আমি এগোতে লাগলাম। ততক্ষণে বিকেল প্রায় গড়িয়ে যেতে বসেছে। দীনবন্ধু বাবুর বাড়ির দিকে এগোতে যাব, তখন এক সন্ন্যাসী আমাদের উল্টো দিক থেকে আসছিলেন। মুখ পাকা গোঁফ ও শুশ্রুতে আচ্ছন্ন, মাথায় জটা। অনেক বয়স হলেও সাদামাটা গেরুয়া বসনে তার চেহারাটা বেশ সুকুমার। এক হাতে রুদ্রাক্ষের মালা আর অন্য হাতে ত্রিশূল, কপালে চন্দনের তিলক। বাবা দেখলাম এক দৃষ্টে তাকিয়ে ওনার দিকে। এই দেখে সন্ন্যাসীও মৃদু হেসে আমাদের দিকে এগিয়ে এসে হাত তুলে সবাইকে আশীর্বাদ করে বললেন, যশস্বী ভব। আমরা করজোড়ে ওনাকে প্রণাম করতে উনি নারায়ণ নারায়ণ বলতে বলতে আমাদের পেরিয়ে চলে গেলেন মন্দিরের দিকে। উনি চলে গেলে পরও বাবা ওই দিকে তাকিয়ে রয়েছেন দেখে আমি বললাম, বাবা তুমি কবে থেকে সাধু সন্ন্যাসী ভক্ত হলে গো? না, সেটা ব্যাপার না। ছাড়, চল দেখি তরুণ আর সর্দারজি কত দূর। কিছুটা সামনে এগোতেই দেখি দুজন আমাদের দিকে আসছে। আমি তরুণকে জিজ্ঞাসা করলাম, এই অন্ধকারে ওই সন্ন্যাসী মন্দিরে গেলেন দেখলাম, উনি কি ওখানেই থাকেন? না, বাবা ঠাকুর ওখানে থাকেন না, তবে মাঝে মধ্যেই এই দিক দিয়ে যান। দীর্ঘক্ষণ বসে থাকেন, আমাদেরকে কত ভালো ভালো গল্প বলেন। উনি খুব পণ্ডিত মানুষ তো। কথাটা শুনে বাবার মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। বাবা বললেন, তরুণ, আমায় একবার মন্দিরের দিকে নিয়ে যাবে? আধার তো নেমে এসেছে, আর সাথে আলো আনা হয়নি। এখানে সাপ খোপ থাকতে পারে, আপনারা কাল সকালে বরং ওদিকে যাবেন। বাবা একরকম জেদ ধরে বসলেন। না তরুণ, আমায় একবার ওই সন্ন্যাসীর সাথে দেখা করতেই হবে। কিন্তু কর্তাবাবু, উনি যে কখন কোথায় থাকেন তার তো কোনো ঠিক নেই। তবুও বলছেন যখন চলুন, তবে মোবাইলের টর্চগুলো একটু অন করে নিন। আমরা সবাই নিজের মোবাইলের টর্চ চালিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে সন্ন্যাসীর দেখা পাওয়া গেল না। বাবার অনুমান ওই সন্ন্যাসী হলেন তার ছোটকা। তাই বাবাকে বোঝানোর চেষ্টা করলাম, ছোট ঠাকুরদা কত বছর আগে চলে গিয়েছেন, আদৌ তিনি এখন বেঁচে আছেন কিনা সন্দেহ। যাই হোক, সেদিন রাতে যখন শুয়ে আছি তখন আমার মাথায় কবিতাটার বাকি লাইনগুলো ঘুরতে লাগলো। কৃষ্ণের পাঞ্চজন্য সেই তলে পাইবে শূন্য, যাও চলে ধরণীর অন্তর, সুদর্শন দেখাইবে পথের নিশান্তর, কমলার বাণী পড়িবে দিয়া মন, সেইখানে পাইবে কুবেরের ধন। সকালবেলা কোনো রকমের প্রাতরাশ করেই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের অভিমুখে। আমি, শান্তনু আর বাবা বেরোচ্ছিলাম, কিন্তু ওদিকে সাপ খোপ থাকতে পারে, তাই একটা কার্বলিক অ্যাসিডের শিশি আর খাবার জল নিয়ে তরুণ আমাদের সঙ্গী হলো। মন্দিরের ওপর প্রবেশ করে প্রথমেই পাঞ্চজন্যের ওপর আমার দৃষ্টি নিবদ্ধ হলো। শান্তনু আর আমি মিলে শঙ্খসহ মূর্তিটা ধরে নাড়ানোর চেষ্টা করতে লাগলাম। অনেকক্ষণ ধরে কসরত করার পর শান্তনু বলল, সাবু, এভাবে হচ্ছে না, তুই আর একবার শেষের লাইন কটা মনে করে দেখ তো। কৃষ্ণের পাঞ্চজন্য সেই তলে পাইবে শূন্য, যাও চলে ধরণীর অন্তর, সুদর্শন দেখাইবে পথের নিশান্তর, কমলার বাণী পড়িবে দিয়া মন, সেইখানে পাইবে কুবেরের ধন। বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করতে করতে
মূর্তিটার দিকে তাকালাম। ভালো করে দেখলাম বিষ্ণু তার দক্ষিণ হস্তে সুদর্শন ধারণ করে আছেন। তাহলে সুদর্শন যদি পথ নির্দেশক হয়, তবে আমি শান্তনুকে বললাম, ভাই জলদি হাত লাগা, মূর্তিটা ডান দিকে ঘোরাবার চেষ্টা কর। আমার কথা মতো মূর্তিটা একটু জোর দিতেই দেখলাম সত্যি সত্যি ম্যাজিকের মতো মূর্তিটা ডান দিকে ঘুরে গেল। আমরা চারজন হাঁ হয়ে তাকিয়ে দেখলাম নিচের দিকে একটা পাথরের সিঁড়ি নেমে গেছে। টর্চ জ্বালিয়ে সন্তর্পণে নিচে নামতে লাগলাম। বহুদিন পর হয়তো এই গুপ্ত স্থানে মানুষের পা পড়ছে। বদ্ধ স্যাঁতস্যাঁতে কুঠুরিতে মাকড়সার জাল সরিয়ে একটু করে এগোতে হচ্ছে। কিছু দূর যেতেই দেখলাম একটা বড় পাথরের ওপর কোনর্কের চাকার মতো একটা বড় চাকা। সেখানে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শান্তনু বলল, এই সাবু, এখানে তো রাস্তা বন্ধ, তাহলে উপায়? আমি বললাম, দুজন মিলে চল একবার চাকাটা ডান দিকে ঘোরাই। চাকাটা বেশ বড়, তাই দুজনে মিলে কিছুতেই পেরে উঠছিলাম না। এই দেখে তরুণও হাত লাগালো। গ্রামের ছেলে বলে আমাদের থেকে গায়ের জোরটাও বেশি। অনেকক্ষণ কসরত করতে করতে চাকাটা একটু ঘুরল। চাকাটা ঘুরতেই সাথে সাথে পাশের একটা পাথরের দেওয়াল একটু সরে গেল। সামনে দেখলাম ওপরে মন্দিরের মতোই অনুরূপ একটি মন্দির রয়েছে। এখানে আবার বিগ্রহ বলে কিছু নেই। একটা লালচে বেলে পাথরের ওপর বিষ্ণু মূর্তি খোদাই করা আছে। টর্চের আলোয় চারপাশটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। হঠাৎ অনেকগুলো পায়ের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো আমাদের দিকেই তারা এগিয়ে আসছে। যা ভেবেছিলাম তাই হলো রে। মনে হচ্ছে পরাণ মল্লিকের লোকজন টের পেয়ে গেছে যে আমরা এখানে এসেছি। এবার কি হবে? লোকটার টাকার জোর থাকতে পারে, তবে বুদ্ধির ঘটাটা বেশ ফাঁকা। না হলে ছোট ঠাকুরদার বইয়ের পাতাগুলোকে ওভাবে ছিঁড়ে নিজের নির্বুদ্ধিতা জাহির করত না। তাছাড়া এই বিষ্ণু মন্দিরের রহস্যের চাবি ওর কাছে থাকলেও সেটা খোলার কৌশল ওর অনবগত। সেই জন্য আমাকে অপহরণ করতে লোক পাঠিয়েছিল। সেটা অকার্যকর হওয়ায় ডিল করতে এসেছিল কাল। আরে সেসব তো বুঝলাম, কিন্তু এখন কি করবি? আমাদের কথার মাঝেই বেশ কয়েকজন গুন্ডা গোছের লোক পিস্তল নিয়ে ঢুকলো ভেতরে। সবার শেষে ঢুকলো পরাণ মল্লিক। সাবর্ণ বাবু, কাল আমার ডিলে রাজি হয়ে গেলেই ভালো করতে। এখন পুরোটাই আমার। ঠিক আছে, তোমার যা দরকার তুমি তা নিজেই খুঁজে নাও, আমরা চলে যাচ্ছি। একদম চালাকি নয়। একটু নড়লেই আমার লোক তোমাদের খতম করে দেবে। তোমার ডেড বডি বাঁচবে এই অন্ধ কুটুরিতে। তুমি এত বোকা নও পরাণ মল্লিক যে সোনার ডিম দেওয়া হাঁসকে কেটে ফেলবে। That's why I like you. You are quite intelligent. তবে সাবর্ণ বাবু, তুমি চুপচাপ যে কাজটা করছিলে করো, না হলে। এই বলে সোজা বাবার মাথায় রিভলভার রাখলো সে। এক গুলিতে মাথা ফুটো করে দেব। না না, প্লিজ বাবাকে কিছু করবেন না। আমি চেষ্টা করছি গুপ্তধন পুনরুদ্ধারের। এই তো, গুড বয়। চলো কাজে লেগে পড়ো। আমরা আবার নিজেদের কাজে লেগে পড়লাম। শান্তনু বলল, কমলার বাণী পড়িবে দিয়া মন, সেইখানে পাইবে কুবেরের ধন। কমলা মানে তো মা লক্ষ্মী, কিন্তু এখানে তো কোথাও লক্ষ্মী প্রতিমা বা ওই জাতীয় কিছু দেখছি না। আচ্ছা, কমল মানে তো পদ্ম। ভগবান বিষ্ণুর হাতেও তো পদ্ম থাকে, কিন্তু সেক্ষেত্রে কমল আর বাণী এই দুটো শব্দ ভীষণ রকম ভাবাচ্ছে। আমি এবার চোখ বন্ধ করে গোটা ব্যাপারটা প্রথম থেকে ভাবতে শুরু করলাম। হঠাৎ এক জায়গায় আমার একটু খটকা লাগলো। মনে পড়ে গেল গতকালের সন্ন্যাসী চলে যাবার আগে বলেছিল নারায়ণ নারায়ণ, কিন্তু তার কপালে 3টে সমান্তরাল চন্দনের তিলক আঁকা ছিল। তার মানে
তিনি শিব ভক্ত। তবে তো তার মুখে জয় শিব শম্ভু বা জয় ভোলে বাবা জাতীয় কিছু উচ্চারিত হবার কথা, তিনি নারায়ণ বললেন কেন? আরও একটা ব্যাপার, তিনি আমাদের যশস্বী ভব বলে আশীর্বাদ করেছিলেন। হঠাৎ এ কথা বলার কারণ কি? তবে কি তিনি জানতেন যে আমরা কি কারণে ধুলাগড়ে এসেছি? সবটাই কেমন তালগোল পাকিয়ে রয়েছে, কিন্তু একটা কথা ঠিক, যে নারায়ণের আর এক নাম বিষ্ণু। তাহলে সব রহস্যের উত্তর লুকিয়ে আছে এই বিষ্ণু মূর্তির মধ্যে। কিন্তু কমলার বাণী বলতে রমেন্দ্র মৈত্র কি বোঝাতে চেয়েছিলেন? ঠিক এই সময় একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। একটা লোক গুটি গুটি পায়ে গুপ্ত কুঠুরির বাইরে থেকে ভেতরের পরিস্থিতিটা একবার দেখে নেয়। একটা গুন্ডা প্রবেশদ্বারের দিকে পেছন করে দাঁড়িয়ে আছে, বাবার মাথায় পিস্তল ঠেকিয়ে। তার পেছনে পরাণ মল্লিক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বিষয়টা তদারকি করছে। সদ্য আগত লোকটা আচমকাই একটা পিস্তল নিয়ে সন্তর্পণে এগিয়ে পরাণ মল্লিকের গলাটা শক্ত হাতে জড়িয়ে ধরে তার মাথায় পিস্তলটা ঠেকিয়ে বলল, ए सब भाड़े का टट्टू लोग, जल्दी से अपना अपना पिस्तल फेंक दो, नहीं तो तुम्हारे बॉस का खोपड़ी उड़ जाएगा। লোকটার শক্ত হাতের চাপটে এমনি পরাণ মল্লিকের দম বন্ধ হবার উপক্রম হচ্ছিল, তার উপর পিস্তলের ভয়। কষ্ট করে দম নিতে নিতে সে বলল, পিস্তল ফেলে দে তোরা। গুন্ডাগুলো যখন তাদের পিস্তল ফেলে দিল, তখন শান্তনু, তরুণ আর আমার মুখে হাসি ফুটে উঠল। সাবাস সর্দারজি। তরুণ চটপট পিস্তলগুলো কুড়িয়ে নিল। পিস্তলগুলো তোলার সময় তরুণের পকেট থেকে একটা ডেট ক্যালেন্ডারের ছোট কার্ড মাটিতে পড়ে গেল। আমি সেটা তুলে তরুণকে দেবার আগে চোখে পড়ল তার সামনে একটা মা লক্ষ্মীর ছবি আছে। হঠাৎ একটা কথা মাথায় আসতেই তরুণকে জিজ্ঞাসা করলাম, তরুণ, তুমি লক্ষ্মীর পাঁচালি পড়েছ কখনো? তরুণ একটু অবাক হয়ে বলল, না ছোট কর্তা, ওসব তো মেয়ে বউরা বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় পড়ে, তবে আমি শুনেছি। কিছুটা মনে করে বলতে পারবে? চেষ্টা করছি বলে একটু ভেবে বলতে শুরু করলো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। এত দূর বলতেই তাকে থামিয়ে হেসে বললাম, দারুণ তরুণ। তারপর শান্তনুর দিকে তাকিয়ে বললাম, চল, সলভ হয়ে গেছে ধাঁধা। সবাই তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে। আমি শান্তনুকে বললাম, দেখ, মূর্তিটার পদমূলের সামনে একটা পাথরের পদ্ম ফুল আছে। কমল মানে পদ্ম, আবার কমল মানে লক্ষ্মী। এবার দেখ ভালো করে। বলে পাথরের পদ্ম ফুলটি ধরে বাম দিকে ঘোরাতে লাগলাম। সামান্য একটু ঘোরাতেই পাথরের খোদিত বিষ্ণু বিগ্রহটি সরে গিয়ে ভেতরের অন্ধকার একটি ছোট স্থান দেখা গেল। 4 সেলের টর্চটা সেখানে ফেলতেই দেখা গেল সোনার নারায়ণী মুদ্রার স্তূপ। আর সবচেয়ে যেটা চোখে পড়ার মতো, সেটা হলো একটা হাত দেড়েক সোনার বিষ্ণু মূর্তি। মূর্তিটার চাকচিক্য কিছুটা ম্লান হয়ে এলেও শঙ্খ, চক্র, গদা ও পদ্মে বিভূষিত বিষ্ণু মূর্তিটা সত্যিই খুব সুন্দর। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, মূর্তিটির ওপর টর্চের আলো পড়তে একটা চাপা ফোঁসফোঁসানির শব্দ কানে এলো। ভালো করে কিছু বোঝার আগেই আমাদের দুপাশে দাঁড়ানো দুই গুন্ডার সাথে পরাণ মল্লিকের কি চোখাচোখি ইশারা হলো জানি না, তারা দুজন আমাকে আর শান্তনুকে ধাক্কা দিয়ে ওই গর্তের কাছে গিয়ে একজন সোনার মূর্তিটাকে টেনে বার করার জন্য এগিয়ে গেল, আর অন্যজন হাত বাড়িয়ে নারায়ণী মুদ্রার ওপর খাবল বসালো। ঘটনাটা এত শীঘ্র ঘটে গেল যে কিছু করার বা বলার অবকাশ রইল না। তারপরেই দুজন বাবা গো মা গো বলে ডান হাত দুটো বাম হাত দিয়ে চেপে মাটিতে যন্ত্রণায় গড়াগড়ি খেতে লাগলো। তরুণ বলল, মনে হয় সাপে কেটেছে।
ততক্ষণে দুজনের অবস্থা বেশ সঙ্গীন। আমরা টর্চের আলো মূর্তিটির পদমূলে ফেলতেই দেখলাম নারায়ণী মুদ্রার পেছন দিকে রাখা মূর্তিটির পায়ে গুটিসুটি মেরে পড়ে রয়েছে একটা কালো কেউটে। আমরা তখন এনারই ফোঁসফোঁসানির আওয়াজ পেয়েছিলাম। সে এখন হিংস্র ফনাটা তুলে রেখেছে। দুই সঙ্গীর ওই অবস্থা দেখে আরেকজন পড়ি কি মরি করে কুঠুরি ছেড়ে বাইরের দিকে ছুট লাগালো। পরাণ মল্লিকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে গেছে। আমরা সবাই স্থির চোখে সাপটার দিকে তাকিয়ে আছি। তরুণ বলল, কেউটে বড় বিষধর সাপ ছোটকর্তা, এদিকে সরে আসুন। বলেই সে কার্বলিক অ্যাসিডের শিশি থেকে আমাদের চারপাশে কিছুটা কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিল। সাপটা কার্বলিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ টের পেয়েছে। তাই কিছুক্ষণ পর দেখলাম সে কুঠুরি থেকে বের হয়ে পাশের একটা গর্তের মধ্যে ঢুকে গেল। ভয়ে তখনও আমাদের বুক কাঁপছে, কেউ এগোতে সাহস পাচ্ছি না। এমন সময় আমাদের সবাইকে চমকে দিয়ে মশাল হাতে একজন প্রবেশ করলেন। সন্ন্যাসী ঠাকুর। বাবা তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, ছোটকা, কাল আপনাকে আমি চিনতে ঠিকই পেরেছিলাম। আমি জানতাম আপনার সাথে আবার আমার দেখা হবেই। অখু, তোকেও আমি এক দেখাতেই চিনে ফেলেছিলাম। শুধু পরখ করছিলাম রায়চৌধুরী বংশে কেউ এই রহস্য ভেদ করে কুলদেবতার সুপ্রাচীন মূর্তিটা উদ্ধার করতে পারবে কি না। সত্যি অখু, তোর ছেলে রায়চৌধুরী বংশের যোগ্য উত্তরাধিকারী। এই বলে তিনি সোজা এগিয়ে গেলেন পরাণ মল্লিকের দিকে। তারপর বললেন, তুমি রায়চৌধুরী বংশের একটা আস্ত কুলাঙ্গার। আমাদের চমক লাগার আর এক পালা। বাবা বললেন, ছোটকা, উনি যে বলেছিলেন ওনার নাম পরাণ মল্লিক, উনি রায়চৌধুরী বংশের? সন্ন্যাসী অত্যন্ত হতাশ মুখ করে বললেন, হ্যাঁ অখু, একে ভালো করে দেখ। এ হলো আমার পিতা আদিত্য নারায়ণ চৌধুরীর ছোট ভাই সত্যনারায়ণের একমাত্র বংশধর। ছোটবেলায় বধ সঙ্গে পড়ে বাড়ি থেকে পালায়। এরপর কাকাবাবু আর কাকিমা মারা যাওয়ার পর গ্রামে ফিরে আসে। একদিন রাতে রমেন্দ্রবাবুর মন্দিরে বসে আমায় আমাদের বংশের এক অজানা দিকের কথা বলেছিলেন। তখনই এই নারায়ণী মুদ্রা এবং বর্গীদের হাত থেকে রক্ষা করতে আমাদের কুলদেবতার স্বর্ণমূর্তির কথা উনি বলেছিলেন। তিনিও হয়তো কোনো বিপদের আশঙ্কা করেছিলেন, তাই গুপ্তধনের কথা ওই হেয়ালির ছন্দে লিখে আমায় দেন। আমার মেজদাও হয়তো কোনোভাবে গুপ্তধনের কথা জানতে পেরেছিলেন, তাই তা খুঁজতে গিয়ে মেজদা এই কুলাঙ্গারের হাতে খুন হয়। রবীন্দ্রবাবু সেটা দেখে ফেলেন, তারপর তিনিও খুন হন। তবে তিনি মেজদার খুনের কথাটা আমায় আগে ভাগেই জানিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রবাবুর খুনের পর সংসারের প্রতি আমার মন বীতশ্রদ্ধ হয়ে যায়। সম্পত্তির প্রতি লোভ আমার কোনো দিনই ছিল না, তাই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লাম। ছোট ঠাকুরদার কথা শেষ হতে না হতেই পরাণ মল্লিক একবার পালানোর চেষ্টা করল, তবে তরুণ আর সর্দারজি তাকে ধরে ফেলে। বাবা এবার বললেন, দেখো, তোমার সব জারিজুরি ধরা পড়ে গিয়েছে। এখন তোমার আসল পরিচয়টা দাও, আর রমেন্দ্রবাবুকে কিভাবে মারলে সত্যি কথা স্বীকার করো। না হলে এই অন্ধ কুটুরিতে ফেলে রেখে চলে যাব। এই সম্পত্তির সাথে তুমি পচে মরবে। কষ্ট করে দম নিতে নিতে সে বলল, আমি পরাণ মল্লিক নয়, আমার আসল নাম পরাণ রায়চৌধুরী। মেজদার খুনটা রমেন্দ্রবাবু থেকে ফেলেছিলেন। তাকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে ক্ষতিকারক হতো। উনি আর ছোটদা প্রতি রাতে মন্দিরের দিকে যেতেন, সেটা আমি জানতাম। এক রাতে দেখলাম তিনি একাই যাচ্ছেন, ছোটদা সাথে ছিল না। তখন রমেন্দ্রবাবুর মুখে ছোড়াটা বসিয়ে
রাতের অন্ধকারে আমি গ্রাম ছাড়ি। তারপরে আমি বহুদিন ধরে এই সম্পত্তি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। একদিন একটা সোর্স থেকে ছোটদার লেখা ধুলাগড়ের ইতিহাস বইটার কথা শুনতে পাই। লাইব্রেরিতে পরপর 2 দিন বইটার প্রতিটা পাতায় খুঁজেছি যদি কোনোভাবে গুপ্তধনের কথা জানতে পারি। কোইন্সিডেন্টলি তৃতীয় দিন সাবর্ণা রায়চৌধুরী বইটা পড়ার জন্য নেয়। সেটা জানতে পেরেই ওকে পথ থেকে সরিয়ে দেবার নানা প্রয়াস চালাই। পরে বুঝতে পারি এই হেয়ালির অর্থ উদ্ধার করা আমার সাধ্য নয়, তাই সাবর্ণকে অপহরণ করার চেষ্টা করি। ধন্যবাদ মিস্টার পরান, এইটুকুই আমার জন্য যথেষ্ট। হিন্দিভাষী সর্দারজির মুখে স্পষ্ট বাংলা শুনে আমরা তার দিকে তাকালাম। এতগুলো ঘটনা ঘটার পর যে হঠাৎ করে এই চমক পাবো আশা করিনি, তাই অবাক হয়ে বললাম, সর্দারজি? সর্দার নয় সাবর্ণবাবু, আমি ইন্সপেক্টর দিবাকর সেন, সিবিআই, কলকাতা। অনেকদিন ধরেই পরাণবাবুর পিছু করছিলাম তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। সেদিন যখন আপনার অ্যাক্সিডেন্টটা দেখলাম, বুঝেছিলাম আপনার ক্ষতি করার পেছনে এর কোনো মতলব আছে, তাই ড্রাইভার সেজে আপনাদের সাথে আসি। কিন্তু এনার বিরুদ্ধে প্রমাণ, ব্যাপারটা বুঝলাম না। আপনারা হয়তো জানেন না, ইনি একজন কুখ্যাত স্মাগলার। এতদিন প্রমাণ ছিল না, সেই জন্যই আমরা কিছু করতে পারিনি। কিন্তু স্মাগলিং এর প্রমাণ না পেলে কি হবে? খুনের অপরাধে তো এনাকে হাজতবাস করাতেই পারবো। কি বলেন মিস্টার পরান? এই বলে ইন্সপেক্টর দিবাকর তাকে নিয়ে চলে গেল। ছোট ঠাকুরদা এবার আমার দিকে এগিয়ে এসে বললেন, বাবা সাবর্ণ, তুমি এই সম্পত্তি উদ্ধার করেছো, তাই এখন থেকে এর মালিক তুমি। সম্পত্তির লোভ আমার নেই ঠাকুরদা, শুধু রহস্যের সমাধান করতে এখানে এসেছিলাম। তাই ভাবছি এখন এগুলো সব সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগে দান করাই শ্রেয় হবে। আমার কথাতে খুশি হয়ে ছোট ঠাকুরদা আমার মাথায় হাত বোলাতে লাগলেন। বেঁচে থাকো বাবা, জীবনে অনেক বড় হও, বংশের মুখ উজ্জ্বল করো। বাবা এবার এগিয়ে এসে বললেন, ছোটকা, এবার আমাদের সাথে কলকাতায় চলো। আর কতদিন সন্ন্যাসী হয়ে ঘুরে ঘুরে বেড়াবে? ছোট ঠাকুরদা হালকা হেসে বললেন, বাবা অখু, আমার জন্য সংসার নয়। এতদিন সন্ন্যাসীর বেশে যক্ষের মতো রায়চৌধুরী বংশের সম্পত্তি আগলেছি। এখন থেকে আমি সত্যিই মুক্ত, তাই আবার সাধনায় মনোনিবেশ করব। তোমরা যাও। সেদিনের মতো সব কাজ মিটিয়ে আমরা 3 জন কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। ছোট ঠাকুরদাকে কলকাতায় না আনতে পারলেও কালিকাপুরে থেকে যাওয়ার জন্য তাকে রাজি করাতে পেরেছি। তবে এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের পুরনো বাড়িটা মেরামত করতে হবে, আগেকার চমকটা আবার ফিরিয়ে আনতে হবে। যতই কলকাতায় বড় হই না কেন, একটা নারীর টান আছে এই কালিকাপুরে, ওরফে ধুলাগড়ের মাটিতে।